Okay, so good evening, everyone. Welcome to my class on the distance education DD Center of the Krishna Chandra College. In my class, I am Arindam Ghosh, your teacher, and today we will continue importance of being earnest, a very important text of the Victorian period, an example of an ideal comedy of manners in the Victorian period. But before going into that, let me make a very important announcement. You have asked me that, sir, which is actually going to be our question pattern, because Vidyasagar University has actually given two question patterns. First, in the second page, where actually they talked about the internal assessment, and then they talked about giving actually 2 marks question, and then 4 marks questions, and then 8 marks questions. And there is again another question pattern given in the third page, or in every page after the end of each paper. Here they talked about 4 questions, each carrying 16 marks, 2 explanations, 4 comments, etc., etc., etc. And they have said that 2 explanations can be asked from the starred text. এই দুটো কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার কোন কোয়েশ্চেন প্যাটার্নটা হতে পারে। Munmun Banerjee, who is our Kumkumdi, who is actually our course coordinator, she actually asked it, a history teacher, she actually asked it to the Vidyasagar University itself. Vidyasagorer kewi kintu they are not sure about the which is going to be the question pattern, because it can be an online examination. As it is going to be perhaps an online examination, যেটা অনলাইন এক্সামিনেশন হতে পারে, তাই এরকম হতে পারে যে পুরোটাই 16 নম্বরের প্রশ্ন দিল, মানে ধরা যাক বা 20 নম্বরের প্রশ্ন দিল, এরকম হতে পারে যে 5 20 100 সবকটাই, মানে তোমাদের হয়তো অনেকগুলো অপশন দিল, they can ask you 8 questions and among it they can actually ask you to answer 5 questions. কারণ যদি অনলাইন এক্সামিনেশন হয় তাহলে ন্যাচারালি ব্রড কোয়েশ্চেন করা হবে রাদার দ্যান শর্ট কোয়েশ্চেন, যেটা এখনো চলছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। অনলাইন হলে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখছি বর্তমানে করা হচ্ছে না। ফলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রাইট নাও they are not sure that which is going to be মানে actually in which mode your examination will be conducted, whether it will be online examination or online or offline examination. They are not sure. If it is an online offline examination, যদি offline examination হতো তাহলে এই যে 2 নম্বর পেজে যেখানে 2 মার্কস 4 মার্কস এবং 8 মার্কসের কোশ্চেন বলা আছে এবং 20 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলা আছে, এটাই ফলো করা হয়তো হবে, কিন্তু হয়তো ফলো করা হতো। কিন্তু মুশকিলটা যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে they are not sure that it will be an online examination or offline examination. যেহেতু তারা শিওর নয় এটা অফলাইন এক্সামিনেশন অনলাইন এক্সামিনেশন, তাই বলছে যদি এটা অনলাইন এক্সামিনেশন হয় তাহলে কিন্তু পুরোটাই ব্রড কোয়েশ্চেন করে দেওয়া হবে। সো মানে ফিউচার ছাড়া, এর উত্তর ভবিষ্যৎ ছাড়া কেউ দিতে পারবে না যে কোন প্যাটার্নে হতে চলেছে। প্রিপারেশন নিও ব্রড কোয়েশ্চেনের জন্য, প্রিপারেশন নাও যে ব্রড কোয়েশ্চেন আসবে। ব্রড কোয়েশ্চেন হলে কিন্তু স্টারড এবং নন স্টারড এর কোনো আলাদা করে কোনো খুব একটা ডিফারেন্স থাকছে না। অফকোর্স স্টার টেক্সট ভালো করে তৈরি করতে হবে, কারণ হয়তো স্টার থেকে বেশি প্রশ্ন দিতে পারে, কিন্তু ব্রড কোয়েশ্চেন হলে আলাদা করে কোনো ডিফারেন্স থাকছে না, কারণ সব থেকেই ব্রড কোয়েশ্চেনই আসছে আর অন্য কোনো কোয়েশ্চেন আসছে না। ক্লিয়ার? অনলাইন এক্সামিনেশন হলে অনলি ব্রড কোয়েশ্চেন্স, অফলাইন এক্সামিনেশন হলে 2 নাম্বার যে প্যাটার্ন পাতার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা, কিন্তু অফলাইন এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা কম। বলো পরিষ্কার কিনা? Yes sir. Yes sir. বেশ, এখনো পর্যন্ত এই নিউজটাই পাওয়া গেছে, আমি তোমাদের সকলকে দিয়ে দিতাম। তোমরা তোমাদের সকল বন্ধুকে একটু প্লিজ বলে দিও, আর এই রেকর্ডিংও থাকলো, এটা রেকর্ডিং হয়েও রইলো, ফলে এই ক্লাসটা রেকর্ডের অবস্থা আমি দেবো, ফলে সেখানে পুরো জিনিসটাই থাকলো। দ্যাটস এ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু সার্কুলেট করে দিও। ওকে,
বেশ, সো এবার আমরা চলে আসছি আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। Yes. In the previous class, we have actually talked about the socio-cultural context and the background of the Victorian literature. What are the various features of the Victorian literature that has influences Oscar Wilde's sense of the aesthetics? How Wilde is actually playing with the title Arnest and Arnest. Actually, the characters are not really Arnest. How is it a comedy of manners? I've discussed in detail with the characteristics of the Victorian literature, like the conflict between science and religion, like, for example, a kind of Victorian morality, Victorian ways, the construction of the grand narrative of the Victorian morality. সবাইকে এটা মেনে চলতে হবে, জোর করে মানতে হবে, উইমেনদেরকে এই ধরনের পোশাক পরতে হবে, এই ধরনের জিনিস করতে হবে, imposition on the part of the government, imposition on the part of the social authority, that is Victorian morality. So this is sometimes actually seems to be very much suppressive and oppressive, and hence there occurs actually some kind of rupture and a rebellion against this kind of Victorian morality, moral authority or moral supremacy. এইরকমই একটা রাপচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1895 এ পাবলিশড হওয়া Importance of Being Artistic. Two characters, Algernon Moncrieff and Jack Warding, they are leading two deceitful lives, দুটো জীবন কাটাচ্ছে, one in the city and another in the country. So this is actually a drama, a comedy of manners about Victorian hypocrisy. কেমন করে মুখের উপরে মুখোশ পরে তারা রয়েছে এই দুটো ক্যারেক্টার, and at the same time they are revealing through this kind of hypocrisy, they're revealing the various paradoxes, various lies that is hidden under the Victorian closet. Closet মানে আমরা বলতে পারি আলমারি। সে আলমারির মধ্যে কেমন করে there is skeleton in the cupboard or skeleton in the closet of the Victorian morality, কেমন করে লুকায়িত অবস্থায় রয়েছে সেটা এই নাটকের মধ্যে রিভিলড হচ্ছে। আগের দিন আমরা নভেলের সামারি পড়ে ফেলেছি, আজকে আমরা নভেলের টেক্সচুয়াল ডিটেলের মধ্যে যাব। কয়েকটা লাইন পড়বো, সামারি পড়বো, লাইন পড়বো, সামারি পড়বো, যেরকম আমরা ড্রামার ক্ষেত্রে ফরম্যাটটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু আমরা একটু স্পিডে পড়বো কারণ আমার হাতে টাইম কম। আচ্ছা, প্রথমেই যেটা বলে দিই সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। আগের দিন একজন জিজ্ঞেস করেছে, আমি বলেছি, আবার বলছি ছোট্ট করে, what is the meaning of the title Importance of Being Earnest, a trivial comedy for serious people? As you know that EARNEST, earnest means honesty, integrity, sincerity, but this earnest is basically a play on the words of the character name Ernest. So ERNEST and ERNEST, these are actually uses of the pun PUN. So while the name Ernest inspires one to believe a person may be trustworthy and honest, আমরা জানি Ernest এর নামের মধ্যে এক ধরনের বিলিভেবিলিটি, ট্রাস্টওয়ার্দিনেস, অনেস্টি এক্সপ্রেসড হয়। সেই জন্যই নভেলের দুজন মহিলা ক্যারেক্টার, Cecilia Cardew and Gwendolyn Fairfax, নামটা দেখো Fairfax, and Cecilia as if suggesting celestial beauty, celestial থেকে Cecilia. So they are actually they want this kind of trustworthy, honest, sincere person in their life. But in fact, the character Jack or Ernest, both Jack and Ernest, is deceitful and dishonest. Jack and at the same time Algernon Moncrieff. Ironically, Jack realizes that despite his efforts, his whole life has been truthful. He now knows the vital importance of being honest. মানে সত্যি সে জানতে পারলো, despite the fact তার জীবনে যতই সে মিথ্যে কথা বলুক না কেন, সে আসলে আর্নেস্ট। আসলে আর্নেস্ট, কারণ আমরা দেখতে পাবো তার নামটাই আসলে আর্নেস্ট দাঁড়াবে। He is really earnest.
So this is actually a social comedy, a farce. Protagonist Jack Warding, the main character. So এই হচ্ছে মোটামুটি টাইটেলের সিগনিফিকেন্স। আগের দিন আমি বলেছি আমরা this is a comedy of manners. Okay, undoubtedly this is a comedy of manners, like that of the comedy of manners of the Restoration period, and it has many common characteristics which can be identified with the comedy of manners. For example, witty dialogue, very witty dialogue, বিভিন্ন সময় মজার, humorous, full of the levity. We can see the use of the sarcasm or irony, of course, which is the central motif of the entire play. Earnest নামটা নিয়ে খেলা চলছে, earnest contrived and constructed situations, এমন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেগুলো হওয়ার কথা নয় কিন্তু হচ্ছে। Critics of the society, of course, this is a play about criticizing the society, criticizing the institution, social institution of the marriage, and portrayals of the class differences, শ্রেণী সচেতনতা, class consciousness, that this character cannot marry that character because he belongs to a socially inferior class. And of course, there is the contrast between the rural and the urban society. So these kind of themes are very much present in a comedy of manners, and these characteristics are very much present in the importance of being earnest, witty dialogue, use of the sarcasm and irony, contrived situations, critique of the society, portrayal of the class differences, and contrast between urban and the rural. এই বিষয়গুলো বারবারই আমরা ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট এর মধ্যে পেতে পেতে যাব। আমরা নাটকের মধ্যে চলে আসছি। অ্যাক্ট 1 আমরা জানি the setting is Algernon Moncrief's flat in the Half Moon Street of London. একেবারে শহরের মাঝখানে সেটিং, যেখানে আসবে জ্যাক ওয়ার্ডিং. He is actually trying to date Algernon Moncrief's cousin, Gwendolyn Fairfax. The Act 2 is located in a country, not a city. Okay, it is the garden at the Manor House, Woolton, the house of Jack Warding. Act 3 is also located in the drawing room at the Manor House, Woolton. Act 1, Act 2, Act 3 তিনটে act. Act 1 এর scene 1 scene 2 আছে, Act 2 এর scene 1 scene 2 আছে, Act 3 একটাই সিন রয়েছে, এবং টাইম হচ্ছে 1895, প্রথম পাবলিশড হয় 1899 এ এই ড্রামা। ফলে মোটামুটি 1895 হচ্ছে এই গল্পের সেটিং। বলো পরিষ্কার? এখন অবধি পরিষ্কার? এনি প্রবলেম? নো প্রবলেম, রাইট? নো স্যার। বেশ বেশ, আমরা শুরু করছি the summary of the play. As the curtain opens on the flat of the wealthy Algernon Moncrief's London fashionable West End. West End is a very fashionable part of the city of the London, and it is opened on the Victorian gentry house, GNTRY. Gentry means aristocratic class, gentry means jomidar Bangla. So it's a wealthy house of Algernon Moncrief, who is of course a dandy. I have told you the meaning of the word dandy, D-A-N-D-Y. Dandyism is a very popular Victorianism. It means fashionable people who are very much lazy and loves to lead their life idly. While Algernon, the short form is actually Algie, plays the piano, his servant Lane is arranging the cucumber sandwiches for the impending arrival of the Algernon's aunt. Lady Bracknell will soon appear, another very important character, the embodiment of the Victorian morality. এই যে ভিক্টোরিয়ান যুগের সমস্ত খারাপ কোয়ালিটি, ক্লাস কনসিয়াসনেস, মানুষের উপরে জোর করে চাপিয়ে দেওয়া, এগুলো সব কটা রিপ্রেজেন্ট করছে এই ভদ্র মহিলা লেডি ব্র্যাকনেল। And then there is their daughter, a very superficial minded woman named Gwendolyn Fairfax, who will eventually has fallen in love with the name of the Ernest. That she actually loves Ernest,
the name Ernest and nothing else. সেই মানুষটার ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি কি হলো, খারাপ হলো কি ভালো হলো, মানুষটা ভালো কি খারাপ দিয়ে শেখায় না, নামটা আর্নেস্ট কিনা সেটাই ইম্পর্টেন্ট। So Mr. Jack Worthing, a friend of the Mongraves and known to him as Ernest, arrives first, and Jack announces that he plans to propose marriage to Gwendolyn. But Algernon claims that he will not consent to their marriage until Jack explains why he is known as Ernest. তখনই বলল আমাদের অ্যালগারনন that I will not give consent to your marriage unless Jack will explain him that why his name is Ernest. Is really Ernest? কারণ তার সিগারেটের বাক্সের মধ্যে, সিগারেট কেসের মধ্যে কিন্তু there is a questionable inscription from a mysterious lady. So Jack claims that he has made up the character of Ernest. He has concocted and created this character because it gives him an excuse to visit the city. In the country, however, he is known as Jack Worthing, the square. আমরা যদি একটু দেখার চেষ্টা করি about the nobility, the hierarchy of the English nobility, it's a very important idea, concept একটু দেখে নেওয়া দরকার যখন ইংলিশ লিটারেচার পড়ছো, কারণ এর আগে তোমরা এই কাউন্ট, ডিউক, এই শব্দগুলো বিভিন্ন জায়গায় পেয়েছো। So we will see that what is actually the characteristic of the hierarchy of the English nobility. That's actually the English nobility. There is the Latin nobility, German and the French. Okay, so Lord হচ্ছে একেবারে তলার দিকের, আমরা লর্ড শুনলে অজ্ঞান যাই, লর্ড আমহার্স, লর্ড বেন্টিং, কিন্তু লর্ড তলার দিকে, ঠিক আছে। যারা তেমন কিছু করতে পারতো না তাদের লর্ড ক্যানিং করে ভারতবর্ষে পোস্টিং দিয়ে দেওয়া হতো আর কি। So Lord, and then there is Baron, and then there is Viscount. Viscount is higher than the Baron, and then there is Earl or the Count. So the Countess Olivier কথা পেয়েছো in 12th Night, right? Then there is Marquis, it's a French title. Then there is Prince. Then there is Duke. Duke is a huge title, Duke Orsino. Then there is King. Then there is Emperor. Emperor means actually the Emperor of the Europe. When a king actually becomes not only the king of a country, but more than one country. International king, for example, the house of the Plantageneted, একজন king যে ইংল্যান্ডের রাজা, জার্মানির রাজা, ফ্রান্সের রাজা, Emperor. So Emperor, King, Duke, Prince, Marquis, Count, Viscount, Baron, Lord, Square তার অনেক তলাতে। Square is not that higher kind of post. Lord থেকে মোটামুটি এটা proper post শুরু হচ্ছে। That's the hierarchy of the English nobility. Clear? Nobility and royalty এর মধ্যে পার্থক্য হচ্ছে royalty refers to the royal inheritance, the royal family. Nobility refers to the aristocrats, the highest class below the royalty in England. So here we are being introduced with an aristocratic class, and that is the life of the square. আমরা যদি De Profundis পড়ি Oscar Wilde, it's a very philosophical letter, De Profundis. Oscar Wilde De Profundis পড়লে আমরা বুঝতে পারবো that Oscar Wilde was a very lazy person. Okay, উনি বিশ্বাস করতেন যে একজন মানে সত্যিকারের ইন্টেলিজেন্ট মানুষ সারা জীবন কোনো কাজ করবে না, বাড়িতে বসে থাকবে, একটা বড় জেন্ট্রি ক্লাস থাকবে, তার বড় জমিদারি থাকবে, সেখান থেকে মাসে মাসে টাকা আসবে, এবং সে কেবল কিছু না করে বসে বসে ফিলোসফিক্যাল থিঙ্কিং করবে, বসে বসে যে দার্শনিক চিন্তা ভাবনা, মেটাফিজিক্যাল থিঙ্কিং, যে আজকে পৃথিবীতে কি হলো, ওকে কি হলো। ফলে অস্কার ওয়াইল্ডের কনসেপশন অফ দ্য লাইফ, তার সঙ্গে আমরা বলতে পারি 19th সেঞ্চুরি বেঙ্গলি বাবু কালচারের একটা বিরাট বড় মিল রয়েছে। এবং এই ভিক্টোরিয়ান যে জেন্ট্রি ক্লাস, জমিদার ক্লাস, যাদেরকে তোমরা এই ক্যারেক্টারকে দেখছো, আমি ড্যান্ডি বলছি, যাদেরকে ড্যান্ডি ইজ এ কনসেপ্ট, আমি আগের দিন তোমাদেরকে কনসেপ্ট অফ দ্য ড্যান্ডির সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছি, আজকে আবার ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দিস ক্লাসেস আর বেসিক্যালি ড্যান্ডি, আমরা বাংলা যাকে বলতে পারি ফুলবাবু। Historically, is a man who places particular importance upon physical appearance, কেমন লাগছে কোটটা, টাইটা, বোটা, refined language. Am I talking a very aristocratic refined language? Leisurely hobbies, সারাদিন ডাক টিকিট কালেক্ট করে যাচ্ছে বা সারাদিন গার্ডেনিং করে যাচ্ছে। Pursued with the appearance of the nonchalance.
Nonchalance means reluctance. কোনো কিছুতেই খুশি নয়। ব্যাংক অ্যাপেন্ডিক্স মাছের তোকে ভরে দেবো রে। কিছু বলছো শিল্পা? শিল্পা, are you asking something? No. Okay. ফলে this is actually dandy. Dandy is basically a self-made man. নিজে থেকে তৈরি হয়েছে, কিন্তু dandy নিজেকে proclaim করে a self-made man who strove to imitate an aristocratic lifestyle despite from the middle class background. ফলে ড্যান্ডিরা মিডল ক্লাস থেকে অনেকে এসছে, স্কোয়ার, এরা কিন্তু লর্ড নয়, কিন্তু তা সত্ত্বেও এরা নিজেদেরকে মনে করে একটা বিরাট বড় অ্যারিস্টোক্রেটিক সোশ্যাল ক্লাসের মানুষজন। ফলে এই যে ডি প্রফান্ডিস, ইটস আ ব্রিলিয়েন্ট letter written by Oscar Wilde. There he actually talked about the spirit of the age in its first half, while recounts their previous relationship and extravagant lifestyle, which eventually led to Wilde's conviction and imprisonment for gross indecency. আমরা জানি হোমোসেক্সুয়ালিটির জন্য অ্যারেস্ট করা হয় আমাদের অস্কার ওয়াইল্ডকে, এবং he actually led a life, stormy life, many partners, polyamorous life, and he was arrested. But he actually, while charts his spiritual development in prison and identification with Jesus Christ, whom he characterizes as a romantic individualist artist. ক্রাইস্টকে উনি একজন এস্থেটিশিয়ান, একজন নন্দন তত্ত্বের পুরোধা হিসেবে মনে করেন। ফলে ওয়াইল্ডের ধারণ, মানে অস্কার ওয়াইল্ডকে বুঝলে তবে কিন্তু আমরা বুঝতে পারবো এই গল্পের যে স্পিরিটটা। কয়েকজন মানুষ যাদের কোনো কাজ নেই, who are very much lazy, very much obsessed with the Victorian morality, leading to lives, they are basically dandy and they are actually very much contented with their life. তাই নিয়ে এই নাটকটা। বলো তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারছো? ভেরি গুড। যেখানে স্পিরিটটা ধরতে পারবে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিডিং লিটারেচার, স্পেশালি বিকজ তোমরা তো অনলাইনে এক্সামিনেশন দেবেই, ফলে খুব একটা অসুবিধা হয়তো হবে না, চান্স রয়েছে অনলাইনে এক্সামিনেশন হওয়ার। মানে ভালো করে একটু কনসেপ্টগুলো বোঝো, একটু জ্ঞানগুলোকে বাড়ানোটা প্রয়োজন। So Jack claims that he has made up the character of the artist because it gives him an excuse to visit the city. In the country, however, he is known as Jack Warding the Squire, with troubled brother named Ernest. তার বাড়িতে, তার গ্রামের বাড়িতে, in his country house, he actually talked about Jack Warding, but who has a troubled brother whose name is Ernest. He is an absolutely it's an aristocratic character who has been completely been destroyed, whose reputation has been jeopardized, যে সম্পূর্ণরূপে বকে গেছে আমরা তাকে বলি, বাট তাকে দেখার জন্য সে শহরে আসে। এরকম একটা এক্সকিউজ গ্রামের বাড়িতে তৈরি করে। At first he lies and says the cigarette case is from Aunt Cecily. Algernon calls his bluff and Jack confesses that he was adopted by Mr. Thomas Cardew. Thomas Cardew take adopt করে when he was a baby, and that he is a guardian to Cardew's granddaughter Cecily. So Cecily Cardew is the granddaughter of Mr. Thomas Cardew, who is the guardian of Jack Warding. Jack Warding পুরো সম্পত্তিটা তখনই পাবে যখন Cecily Cardew সেটা দেবে। Who lives on his country, তাকে ওয়ার্ড বলা হয়, WARD. So who lives on his country estate with a governess, Miss Prism. Miss Prisমের সঙ্গে সে থাকে তার country estate। আমরা একবার দেখে নেব the conception of the ward, WARD, word. Actually, ward means a division or sorry, that's not ward basically means a person, especially a minor, who has been legally placed under the care of a guardian or a court. The state of being under the care of or control of a legal guardian. যদি কেউ মাইনর থাকে, যেরকম জ্যাক ছিল সেই সময়ে, তখন একটা গার্ডিয়ানের আন্ডারে, টমাস কার্ডিউ তার গার্ডিয়ান, তার পরের জেনারেশনে তার গার্ডিয়ান হয়েছে, তার থেকে বয়সে ছোট হলেও,
এবং এর ফলে তার লিগ্যাল গার্ডিয়ানে পরিণত হয়েছে। বলে that is ward, the conception of the ward. Similarly, at this situation, Algernon confesses that he has invented an imaginary invalid friend named Bunbury. So here we are introduced with two characters, both leading deceitful lives. So Algernon invented an imaginary invalid character whose name is Bunbury, whom he visits in the country when he feels the need to leave the city. After speculating on the marriage and the need to have an excuse to get away, the two agree to dine together at the fashionable Wheels. বলে চলো অনেক বিয়ে টিয়ের ব্যাপারে কথা হয়েছে, একটু বাইরে গিয়ে Wheels একটু খাই। And Jack, it's a famous restaurant on the contemporary London, and Jack enlists Algernon's assistance in distracting Lady Bracknell so that Jack can propose to Gwendolen. এবং Jack বললো যে তোমার আমার সাহায্য লাগবে আলগারনন, কারণ লেডি ব্র্যাকনেলের অ্যাসিস্ট্যান্ট লেডি ব্র্যাকনেলকে ডিস্ট্রাক্ট করার জন্য, যাতে আমি গুইন্ডোলেনকে প্রপোজ করতে পারি। So this is basically the act 1, the scene 1. আমরা যাব act 2 scene 2 তে। তার আগে আমরা একবার part 2 তে বেসিক্যালি, তার আগে আমরা যদি কয়েকটা একটু শব্দর দিকে দেখার চেষ্টা করি, আমরা দেখব যে শুরুর দিকে অ্যালগারনন এবং লেনের সঙ্গে কথা হচ্ছে। অ্যালগারনন এবং লেন ইজ অ্যাকচুয়ালি দ্য সার্ভেন্ট ইন দ্য হাউস। এই সময় জ্যাক আসবে এবং বলবে যে what on earth do you do there? When one is in town, one amuses oneself. When one is in the country, one amuses other people. যখন শহরে থাকে তখন নিজেকে অ্যামিউজ করে, যখন গ্রামে থাকে তখন I am amusing other people. I am the object of the entertainment of the other people. The village is basically excessively boring, and Algernon said, and who are the people you amuse? Jack বলছে, oh neighbors. এখনো জ্যাক সত্যি কথা বলছে না। মানে জ্যাক and Algernon এর মধ্যে there is at the beginning of this particular play there is I would say a kind of veil, at a পর্দা। এবং বলছে তুমি কি খাচ্ছ? Why cucumber sandwiches? Why such reckless extravagance in one so young who is coming to tea? কেন cucumber sandwich খাচ্ছ? কেউ চা খেতে আসছে নাকি? Algernon, oh merely Aunt Augusta and Gwendolen, মানে Bracknell, Lady Bracknell, Augusta Bracknell, Aunt Augusta আসছে। How perfectly delightful, brilliant. But yes, that is all very well, but I am afraid of Aunt Augusta won't quite approve of your being here. তুমি এখানে থাকলে এটা পছন্দ করে বলে আমার মনে হয় না। Algernon বলছে, why may I ask? Jack বলছে, Algernon বলছে, my dear fellow, the way you flirt with Gwendolen is perfectly disgraceful. যেভাবে তুমি ফ্লার্ট করো openly, disgraceful. It is almost as bad as the way Gwendolen flirts with you. একই রকম ভাবে খারাপ যেমন Gwendolen তোমার সঙ্গে ফ্লার্ট করে। বন্ধ করো, লেডি ব্র্যাকনেল তোমাকে দেবে। Algernon বলছে, I really don't see anything romantic in proposing. How utterly unromantic you are. Algernon বলছে, I don't really see anything romantic in proposing. It is very romantic to be in love. So we are almost reminded with the character of the Duke Orsino, 12th Night, who is actually is very much love in idea with love. Actually is not fell in love with the Countess Olivia. তোমরা 12th Night পড়েছো? কারা কারা পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছো তো? মনে থাকবে নিশ্চয়ই যে বারবার বলছি, if music is the food of the love, play on. তাহলে সেই রকমই সেই এলিজাবেথন এজের মতোই, যদিও ভিক্টোরিয়ান এজ and Elizabethan age are radically culturally different, but yet we are being introduced with some of the characters who are actually do not love each other, but who are in love with the idea of love. Infatuation and love এর মধ্যে there is a difference. Infatuation is a kind of I would say a simulation of the love. ভালোবাসায় পড়েছি মনে হচ্ছে, কিন্তু আসলে ভালোবাসার আইডিয়াতে পড়েছি, আসলে ভালোবাসায় পড়ি। আনরেসিপ্রোকেটেড লাভ, আনরিকুইটেড লাভ, অপর পক্ষ থেকে কোনো ধরনের আনসার আসেনি, আমি প্রেমে পড়েছি। ফলে অ্যালগারনন হচ্ছে কিন্তু এরকম ক্যারেক্টার যার যে প্রপোজিং এর মধ্যে করে রোমান্টিক কিছু দেখে না, রাদার it is very romantic to be in love, but there is nothing romantic about a definite proposal
ভালোবাসার আইডিয়ার প্রতি খুব রোমান্টিসিজম থাকতে পারে, কিন্তু একটা ডেফিনিট প্রপোজাল আমি একে ভালোবাসি, তার প্রতি কোনো রোমান্টিক কিছু নেই বলে অ্যালগারনন মনক্রিফ মনে করছে why some may be accepted, one usually is, I believe, then the excitement is all over. So when the acceptance occurred that the women accepted your love, and there it ends the excitement. সেখানে এক্সাইটমেন্টের শেষ। The very essence of romance is uncertainty. রোম্যান্সের যে সবচেয়ে বড় 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে যদি আদৌ মানে এক্সপ্লেনেশন আসে, তাহলে 4 নম্বরের প্রশ্ন। So the very essence of the romance is uncertainty. রোম্যান্সের সবচেয়ে বড় এসেন্স হচ্ছে uncertainty. So if ever I get married, I will certainly try to forget the fact. যদি বিয়ে করি তাহলে এগুলো সব ভুলে যাওয়ার চেষ্টা করব। ফলে আমরা দেখতে পাচ্ছি অ্যালগারনন এবং জ্যাকের মধ্যে কনভারসেশন চলছে। Algernon, well, in the first place, girls never marry the men they flirt with. Girls don't think it right. So girls actually don't marry the person they flirt with because they, oh, that is nonsense. Algernon, it isn't. It's a great truth. It's nonsense. It's nonsense. No, it accounts for the extraordinary number of the bachelors that one sees all over the place. এটা হচ্ছে এত বিরাট পরিমাণে ব্যাচেলার চারিদিকে পাওয়ার কারণ। In the second place, I don't give any consent. I mean, consent. Your consent, my dear fellow, Gwendolyn is my first cousin, and before I allow you to marry her, you will have to clear up the whole question of the Sicily. Sicily এই নামটা দেখেছে একটা নাপশের মতো, বুঝছি যে Sicily. What on earth do you mean? Bring me that cigarette case. আনো তো ওটা একদম শার্লক হোমসের মতো। Mr. Warding left in the smoking room last time he dined here. আগের বার যখন ডিনার করেছিলে ফেলে গেছিলে তখন লেন বলছে ইয়েস স্যার। লেন তার সার্ভেন্ট আনবে এবং তাকে দেখাবে কি লেখা আছে। I have been writing frantic letters to Scotland Yard about you. It was very nearly offering a large reward. আমি তোমার নামে স্কটল্যান্ড ইয়ার্ডে লিখবো, তুমি তো বড় অ্যাওয়ার্ড পাবে মনে হচ্ছে, হ্যাঁ এত বড় তুমি গোয়েন্দা হয়ে গেছো। তারপরে বলবে সিসিলি আমার আন্ট, তারপরে বলবে সিসিলি আন্ট, হ্যাঁ এসব বিশ্বাস করছি না। তারপরে সে সত্যি উত্তরটা দেবে যেটা আমরা দেখেছি এবং বলবে যে well my name is Ernest in town and Jack in the country and the cigarette case was given to me in the country. Yes, but that does not account for the fact that your small aunt Cicely, who lives at Tunbridge Wells, calls you her dear uncle. এটা কিভাবে হলো? তোমাকে আঙ্কেল বলছে কি করে? হ্যাঁ এখানে লেখা আছে এই সিগারেট বক্সে। তখন এ সত্যি ব্যাপারটা বলবে এবং অ্যালগারনন তখন কনফার্ম করবে যে I may mention that I have always suspected you of being a confirmed and secret Banburyist, and I am quite sure of it now. But Banburyist, which I will reveal to you the meaning of that incomparable expression as soon as you were kind enough to inform me why you were Ernest. But এও বলবে যে সে বানবেরির সঙ্গে দেখা করে যায়, তাই বানবেরির সঙ্গে দেখা করতে যায় কান্ট্রিতে, তাই এই বানবেরিজমের কথা সে বলছে। এবং in this particular paragraph, Jack will confirm that, my dear Algie, I don't know whether you will be able to understand my real motives. You are hardly serious enough to be serious now, and as high moral tone can hardly be said to conduce very much either one's health or one's happiness. For it, and মানুষের হেলথ এবং হ্যাপিনেসের ব্যাপারে খুব বেশি হাই মরাল টোনে কথাবার্তা বলে লাভ নেই। In order to get up to the town, I've always pretended to have a younger brother of the name Ernest. আমি সবসময় ভেবেছি একটা younger brother, একটা বকে যাওয়া younger brother কে ক্রিয়েট করব, whose name is Ernest, who lives in the Albany and gets into the most dreadful scraps. খারাপ খারাপ ডেঞ্জারাস জিনিসপত্রের মধ্যে অ্যাসোসিয়েট হয়ে পড়ে। That, my dear Algie, is the whole truth and pure and simple. এটাই হচ্ছে বিশুদ্ধ এবং সত্যি। অ্যালগারনন বলছে এটাই হচ্ছে অস্কার ওয়াইল্ডের উইট। The truth is rarely pure and never simple. মাথায় রেখো, সত্য কোনোদিন বিশুদ্ধ হয় না এবং কোনোদিন সিম্পল হয় না। Modern life would be very tedious if it were either the modern literature a complete impossibility. এটা হলে যদি সত্য হতো পিওর এবং সিম্পল, তাহলে আধুনিক যুগের সাহিত্য খুব টিডিয়াস হতো এবং প্রায় অসম্ভব হতো।
এবং মডার্ন লাইফ টিডিয়াস হতো, মডার্ন লাইফ ইজ নট টিডিয়াস এবং মডার্ন লিটারেচার টিডিয়াস নয়। ফলে সত্যি বলে সত্যি কিছু নেই, এটা পরবর্তীকালে আমরা ফুকো, দেরিদা এই ধরনের থিঙ্কারদের লেখার মধ্যে দেখতে পাবো that we have arrived into an arena of the post truth। post truth মানে সত্য পরবর্তী পৃথিবী। ওকে, ট্রুথ বলে কিছু নেই, এভরিথিং ইজ মিয়ারলি interpretation of the truth, সত্যির ব্যাখ্যা। There is actually no purity exists, only interpretation of the fact exists, no truth but only interpretation of the facts। দেরিদা পরবর্তীকালে বলবেন, আমরা যদি পোস্ট স্ট্রাকচারালিজম কখনো একসঙ্গে পড়ি আমরা একটু বুঝতে পারবো সেটা। সো this kind of world, the world we are approaching is actually the world of the first world war। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে মাত্র 10 বছর দূরে রয়েছে, 10 বছর 15 বছর মাত্র দূরের মধ্যে অবস্থান করছে। ফলে যে কোনো সময় আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, অনিশ্চিত পৃথিবীর দিকে চলতে চলেছি। ফলে আমরা এরপরে এরা ডিসাইড করবে যে এরা উইলসে গিয়ে একটু খাওয়া দাওয়া করবে এবং তারপরে এরা ডিসাইড করবে যে লেডি ব্র্যাকনেল যখন আসবে তখন যা জিনিসপত্র হওয়ার সেগুলো হবে। ফলে এরপর লেডি ব্র্যাকনেল একটু পরেই চলে আসবে এবং we are approaching the act 1 part 2 of this particular section। Excellent। জিনিসগুলো দেখে নিচ্ছি এক দুটা কোথায় শুরু হচ্ছে। আসলে সার্চেবল ফরম্যাট নয়, এক মিনিট, হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড। Second act, সার্চেবল ফরম্যাট নয়, সেকেন্ড অ্যাক্ট আসছে 38 পাতায়। সো আমরা অ্যাক্ট 1 এর পার্ট 1টা মোটামুটি শেষ করলাম। আমরা চলে যাব অ্যাক্ট 1 এর পার্ট 2 এর দিকে। পার্ট 2 অ্যাক্ট 1। ইয়েস, এই সময় লেডি ব্র্যাকনেল and her daughter Gwendolyn arrive। She is expecting her nephew Algernon at the dinner party that evening। Algernon যায়নি, but Algie explains that he must go to see his invalid friend Bunbury in the country। বানবেরির সঙ্গে দেখা করতে হবে, সে ভালো নেই, তার সঙ্গে দেখা করতে হবে in the country। However, he promises to make arrangements for the music at a reception on the Saturday। বলছে আমি কিন্তু মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করে দেবো। ফলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ক্যারেক্টার Algernon এবং Jack, they are very much responsible। It is not that they are absolutely responsible characters, but they are very much fatigued, they are exhausted with the contemporary society of the Victorian morality। তারা এই নিয়ে ক্লান্ত। Hence now they exchange the small talk about various members of the upper class, and Lady Bracknell exclaims at the lack of the cucumber sandwiches। So that cucumber sandwich kom keno? Cucumber sandwich actually symbolizes the Victorian aristocracy। The butler Lane, butler মানে আমরা জানি সেই সময়ের যে সার্ভেন্ট aristocratic society তে, lies beautifully explaining there were no cucumbers in the market। বলছে ম্যাডাম মার্কেটে তো কিউকাম্বার পাওয়া যাচ্ছিল না। So in an effort to leave Jack alone with Gwendolyn, Algernon takes Lady Bracknell into another room to discuss music। বলছে Bracknell, Lady Bracknell এর সঙ্গে মিউজিক নিয়ে আলোচনা করি। Meanwhile, Jack proposes to Gwendolyn। Jack proposed Gwendolyn। Unfortunately, she explains that her ideal is to marry someone named Ernest। আমার কিন্তু জীবনের মেন আদর্শই হচ্ছে এমন কারোর একটা নাম যার নাম হচ্ছে আর্নেস্ট, আর্নেস্টকে বিয়ে করা।
and the Jack has no music or vibration to it. জ্যাকের নামের মধ্যে তো সেই আর্নেস্টের সেই মিউজিক বা ভাইব্রেশনটা নেই। জ্যাক, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, এই কথাবার্তা। হ্যাঁ, কানা ছেলের নাম পদ্মলোচনের মতো, হ্যাঁ, এই নামের সঙ্গে ঠিক যাচ্ছে না ব্যাপারটা। ফলে এই যে ভিক্টোরিয়ান হিপোক্রেসি বিষয়টা কিন্তু এই নামের প্রতি যে অ্যাট্রাকশন, সেটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এই প্লের স্ট্রাকচারের মধ্যে ভীষণভাবে লুকিয়ে রয়েছে। Nevertheless, she accepts his proposal and Jack decides to arrange a private christening so that he can become earnest. এবং জ্যাক ডিসাইড করলো একটা প্রাইভেট christening করে যাতে সে আর্নেস্ট হতে পারে সেই চেষ্টা করবে। Lady Bracknell returns and seeing Jack on the bended knee demands explanation. দেখছে জ্যাক কি বেন্ডেড নিতে প্রপোজ করছে। Denying the engagement, she sends Gwyndolin to the carriage. বলে Gwyndolin যাও তুমি ক্যারিয়েজে। এবং তখন লেডি ব্র্যাকনেল ইন্টারোগেটস জ্যাক টু ডিটারমাইন হিজ সুটেবিলিটি। তোমাকে যে বিয়ে করবে আমার মেয়ে গুইন্ডোলেন, তুমি তার সুটেবল কিনা, যোগ্য কিনা। When Jack explains that he was found in a handbag abandoned in a railway station, Lady Bracknell is shocked. জ্যাক বললো কিন্তু সত্যি করে যে তাকে কিন্তু হ্যান্ডব্যাগের মধ্যে পাওয়া গেছিল রেলওয়ে স্টেশনে। লেডি ব্র্যাকনেল তখন শকড। And Jack goes on to explain that Mr. Thomas Cardew found him in the Victoria station and named him Warding. জ্যাক কিন্তু এদেরকে সত্যি কথা বলছে, কিন্তু গ্রামের বাড়িতে সে মিথ্যে কথা বলেছে কি, যে সে আর্নেস্টকে দেখা করতে আসে। মানে আর্নেস্টের গল্পটা পুরোটা গ্রামের বাড়িতে বলা, এখানে সে সত্যি কথা বলছে। মুশকিলটা হবে যখন এই লেডি ব্র্যাকনেল এবং গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্স গ্রামের বাড়িতে যাবে এবং আর্নেস্টের খোঁজ পাবে। So Jack goes on to explain that Mr. Thomas Cardew found him in the Victoria station and named him Warding. And for the destination of his train ticket, কারণ ট্রেন টিকিটে লেখা ছিল এই ওয়ার্ডিং বলে জায়গাটার নাম, সেখানে তার নাম দেওয়া হয় জ্যাক ওয়ার্ডিং। ওয়ার্থ করা মানে হচ্ছে তার সত্যি মূল্য আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা। জ্যাকের রয়েছে, জ্যাক যোগ্য ভালো ছেলে, কিন্তু তাও ভিক্টোরিয়ান সোসাইটিতে ভিক্টোরিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তার একটা পিতৃ পরিচয় বা অ্যানসেস্ট্রাল নেম দরকার। তাকে আর্নেস্ট হতে হবে, তাকে হিপোক্রেসির সাহায্য নিতে হবে। লেডি ব্র্যাকনেল অ্যানাউন্সেস দ্যাট Gwyndolin cannot marry into a cloakroom and form an alliance with a parcel. যে কি আমার মেয়ে কি পার্সেলের সঙ্গে অ্যালায়েন্স করবে নাকি? হ্যাঁ, তোমাকে পাওয়া গেছিল একটা ট্রেনের মধ্যে, কে তোমাকে তুলে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল, রেলওয়ে টিকিট কাউন্টারের নাম অনুযায়ী তোমার নাম ওয়ার্ডিং। এটা মামলাবাজি হচ্ছে নাকি? হ্যাঁ, 1895 she advises Jack to find some relations and she bids him good morning and majestically sweeps out as Algernon plays the wedding march from the next room. Next room থেকে Algernon একটা রিসেপশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, বললো তুমি এসো, হ্যাঁ, গুড মর্নিং, বাই। Turning his thoughts to Cicely, Jack decides to kill off his brother Ernest with a severe chill in the Paris because Cicely Cardew, his word, is far too interested in the wicked Ernest. এবার বলছে যে আর কিছু করা নেই, কারণ তার যে ওয়ার্ড সিসিলি কার্ডিউ, আমার তো আর শহরে আসা হলো না। মানে সিসিলি কার্ডিউ খুব দেখছি আর্নেস্টের প্রতি ইন্টারেস্টেড, তার যে ওয়ার্ড। তাহলে আর্নেস্টকে প্যারিসের ঠান্ডাতে মেরে দাও। হ্যাঁ, প্যারিসে ঠান্ডা হয়েছে, নিউমোনিয়াতে আর্নেস্ট মারা গেছে, তখন তো নিউমোভ্যাক্স ছিল না, তাহলে মেরে দাও আর্নেস্টকে, কারণ সে তো তার গার্ডিয়ান। সিসিলি কার্ডিউ এর রেসপন্সিবিলিটি কিছু আছে। So Jack feels it is his duty to protect her from inappropriate marriage suitor. কারণ এখানে তো বিয়ে দিয়ে তার হচ্ছে না, নেগেট করে দিয়েছে, ফলে শহরে আসার দরকার নেই, চলো মেরে দাও। Gwyndolin returns and tells Jack they can never marry, but she will always love him and will always try to change her mother's mind. চেষ্টা করবে সব সময়, যদিও বিয়ে করতে পারবে না। She asked for his country address so that she can write him Derry. বললো আমি তোমার ঠিকানাটা পেতে পারি তোমার কান্ট্রি অ্যাড্রেসে। And as he dictates the address, Algernon furtively writes it on his own shirt cuff because he is curious about Cicely Cardew. যখন সে বলছিল অ্যাড্রেসটা, অ্যালগারনন তার শার্টের যে কাফ, হাতা, যেটা তখনকার দিনে একটা খুবই মানে অ্যারিস্টোক্র্যাটিক মানে শার্ট কাফ থাকবে, যেটা রিমুভেবল, সেখানে লিখে ফেললো অ্যালগারনন। ফলে
এই দিয়ে আমরা কিন্তু অ্যাক্ট 1 পার্ট 2 শেষ করছি। আমরা দেখে নেব এই পজিশনটা। লেডি ব্র্যাকনেল বলছে, আই এম সরি ইফ উই আর লিটল লেট অ্যালগারনন। এসে ওই কিউকাম্বার স্যান্ডউইচের গল্প করবে, হ্যাঁ এত কিউকাম্বার স্যান্ডউইচ কম কেন। এবং আমরা দেখতেই পাবো লেডি ব্র্যাকনেল ইজ ভেরি মাচ অ্যাফেক্টেড উইথ দ্য প্রোনাউন্সিয়েশন। ইজ ভেরি মাচ a character who is we can call a Victorian pompous character, যে সবসময় বিশ্বাস করে যে মানুষের জীবনে মানি অর দ্য মেটেরিয়াল গেইন ইজ দ্য only kind of gain। তো এরপরে আমরা দেখতে পাবো গুইন্ডোলেন এবং জ্যাকের মধ্যে কনভারসেশন। জ্যাক বলবে, মিস ফেয়ারফ্যাক্স, I ever since I met you I've admired you more than any girl I've ever met since I met you. Yes, I'm quite well aware of the fact and I often wish that in public at any rate you had been more demonstrative. কিন্তু সব জায়গায় দেখিয়ে বেরিয়েছো সেটা। For me you have always had an irresistible fascination. Even before I met you I was far from indifferent to you. তোমাকে যখন অ্যাকচুয়ালি তোমাকে মিট করেছিলাম তার আগে থেকেই আমি তোমার প্রতি ইনডিফারেন্ট থেকে অনেক দূরে। We live, as I hope you know, Mr. Warding, in an age of the ideals. আমরা এখন একটা পৃথিবীতে বাঁচি যেটা হচ্ছে আদর্শের পৃথিবী। Fact is constantly mentioned in the more expensive monthly magazine and has reached the provincial pulpits. Pulpit মানে যেখানে বসে প্রিস্টরা তাদের সারমন দেয়। I am told and my ideal has always been to love someone the name of Ernest. আমার জীবনের আদর্শ হচ্ছে কাকে না, আর্নেস্ট নামে একটা মানুষকে বিয়ে করা। There is something in that name that inspires absolute confidence. এই নামের মানুষজনদের মধ্যে একটা absolute confidence আছে। আর এই যে হিপোক্রেসি, এটা একদম মানে খুব সামনে থেকে অস্কার ওয়াইল্ড দেখিয়েছেন। আমরা জানি ওয়াইল্ড এমন একজন মানুষ who is very much witty। আমরা যদি ওয়াইল্ডের কয়েকটা ডায়লগ দেখি আর কি, তাহলে মানে সত্যি অবাক হব। এই যে one should never trust a woman who tells her one real age, a woman who would tell one that would tell one anything. One should never trust a woman। আমার এখানে প্রায় সমস্তই নারী চরিত্ররা ক্লাস করছে। আমি একেবারেই মানে কোনো দিক থেকেই আই এম নট আই উড সে a chauvinist fellow। আমি একেবারেই ওয়াইল্ডের কনসেপশন বিশ্বাস করি না, কিন্তু ওয়াইল্ড এই ধরনের চিন্তায় বিশ্বাস করতেন যে one should never trust a woman who tells a real age, a woman who would tell one that would tell one anything। যদি কেউ কাউকে সত্যি কথা বলে তার বয়স সম্পর্কে, তাহলে সবকিছুই বলবে। ফলে অস্কার ওয়াইল্ড কিন্তু এরকম life is too much important to think ever to talk seriously about it। জীবনকে বড্ড বেশি ইম্পর্টেন্ট জিনিস ভেবে লোকে সিরিয়াসলি কথা বলেছেন। ফলে ওয়াইল্ড বিশ্বাস করত লাইফ ইজ নট টু বি টেকেন ভেরি সিরিয়াসলি, নট অ্যাট অল। জীবনকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই বলে আমরা দেখবো অ্যাক্ট 1 চলেছে। লেডি ব্র্যাকনেল আসবে, এসে এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে বেচারি। ওকে, I feel bound to tell you that you are not down on my list of eligible young men, although I have the same list as the dear Duchess of the Bolton has. Duchess of Bolton এর যে লিস্ট রয়েছে সেই লিস্টটা আমার কাছে আছে। Duchess of Bolton একটা বিরাট ডিউকের স্ত্রী, সেই লিস্টটা আমিও ফলো করছি। মানে ডিউক কি পজিশন আর স্কোয়ার কি পজিশন, তা সত্ত্বেও এরা মানে লেডি ব্র্যাকনেল সেই পজিশন নিজেকে ভাবছে। আমার এলিজিবল ব্যাচেলারের তালিকা, আমার যে লিস্টটা সেই লিস্টের তালিকাতে বল্টনের লেডি বল্টনের যে তালিকাটা ডিউক ডাচেস বল্টনের তালিকার থেকে আমার তালিকাটা একই তালিকা, সেম তালিকা। ফলে এর ফলে লেডি ব্র্যাকনেল তো একেবারেই মানবে না এই সমস্ত বিয়ের ব্যাপারে। তখন লেডি ব্র্যাকনেল জিজ্ঞেস করছে, a country house how many bedrooms? Well, that point can be cleared up afterwards. আমরা পরে দেখব কান্ট্রি হাউসে কটা বেডরুম রয়েছে। You have a town house, I hope. A girl with a simple, unspoiled nature like Gwendolyn could hardly be expected to reside in the country. এরকম একটা আনস্পয়েলড নেচারের মেয়ে গুইন্ডোলেনে তো গ্রামে গিয়ে থাকতে পারে না। Jack, well, I own a house in the Belgrave Square, but it is let by the year to Lady Boxham. Of course, I can get it back whenever I like. আমি এটা ধার দিয়েছি লেডি বক্সহ্যামকে। Lady Boxham, এটা কি তো চিনি না। Oh, she goes about very little. She is a lady considerably advanced in years. Nowadays there is no guarantee of respectability of character. What number in the Belgrave Square? কত নম্বর Belgrave Square?
কত নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে তোমার বাড়ি? 195 না 100? 100 মানে একটু ভালো বাজারের দিক। 149 দ্য আনফ্যাশনেবল সাইড, একদমই চলবে না। পাত্র রিজেক্টেড। I thought there was something, however, that could easily be altered. আমি ভেবেছিলাম যেটা অল্টার করে যাবে, কিন্তু তোমার দেখছি যে খারাপ চলছে আর কি ভাগ্য। না 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 জ্যাক, তোমার সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না। Lady Bracknell, well, I'm afraid I really have none. I'm liberal unionist, Jack. তার পলিটিক্যাল পরিচয় দিচ্ছে লিবারাল ইউনিয়নিস্ট। বাবা তুমি হুইগো নয়, টরিও না। Oh, they count as Tories. Liberal humanists মানে count as Tories. They dine with us or come in the evening এ মাঝে মাঝে আসে at any rate. How to minor matters? Are your parents living? তোমার প্যারেন্ট কি বেঁচে আছে? তখন বলবে যে আমার প্যারেন্টটা বেঁচে নেই, I've lost my parent. To lose one parent, Mr. Warding, may be regarded as a misfortune. To lose both looks like carelessness. ব্যাচেলার বাবা মা মারা গেছে, যে একজন মারা গেলে বুঝতাম মিসফরচুন, হ্যাঁ ভাগ্য খারাপ। দুজন মারা গেছে তুমি আটারলি কেয়ারলেস একটা মানুষ, হ্যাঁ বাবা মা দুজনই মারা গেছে, তুমি কেমন লোকে, তোমার হাতে তো মেয়ের দায়িত্ব দেওয়া যাবে না বাবা। Who was your father? He was evidently a man of some wealth. Was he born in what the radical papers call the purple of the commerce? Commerce এর একেবারে পিঙ্ক যে জায়গাটা পার্পল কালারের, সেখানে কি তো জন্মেছে? Or did he rise from the ranks of the aristocracy? ঠিক aristocracy থেকে এসছে। দেখ বলছে, I'm afraid, madam, I really don't know. The fact is, Lady Bracknell, I said I had lost my parents. It would be nearer the truth to say that my parents seem to have lost me. I don't actually know who I am by birth. I was found. আমাকে খুঁজে পাওয়া হয়েছিল। ফাউন্ডলিং বলা হয় তাকে যাকে খুঁজে পায় কেউ। লেডি ব্র্যাকনেল অজ্ঞান হওয়ার জোগাড়। ভিক্টোরিয়ান মরালিটিতে বলছে যে আমার মেয়েকে তোকে প্রপোজ করছিল, তার বার্থের কোনো ঠিক নেই। ফাউন্ড বলছে, the late Mr. Thomas Cardew, an old gentleman of very charitable and kindly disposition, found me and gave me the name Warding because he happened to have a first class ticket for the Warding এ তিনি যাচ্ছিলেন। In his pocket at the time. Warding is a place in Sussex. It's a seaside resort. সমুদ্রের পাশের একটা রিসর্ট, তার নামেই আমার নাম। Bracknell তো অজ্ঞান। Where did the charitable gentleman who had a first class ticket for this seaside resort find you? Jack বলছে, a handbag. Lady Bracknell বলছে, handbag? নাটক হলে কিন্তু দারুণ হবে, হ্যাঁ মানে absolutely full of মানে fun and humor. Jack বলছে, yes, Lady Bracknell, I was in a handbag, in a somewhat large black leather handbag with handles to it. An ordinary handbag, in fact. An ordinary handbag আমাকে পাওয়া গিয়েছিল। Lady Bracknell, in what locality did this Mr. James or Thomas Cardew came across this ordinary handbag? Jack বলছে, in the cloakroom at the Victoria Station. Lady Bracknell, the cloakroom at the Victoria Station, the cloakroom, which yes, the Brighton line. The line is immaterial, Mr. Warding. I confess I feel somewhat bewildered by what you have just told me. তো বাবা আমার তো মানে তোমার প্রতি একটা ডিসপ্লে অফ কন্টেনমেন্ট হচ্ছে। এবার বলছে, to be born or at any rate bred in a handbag. হ্যান্ডব্যাগে তোমার জন্ম, হ্যান্ডব্যাগে তোমার বড় হয়ে ওঠা, whether it had handles or not, handles that থাকুক বা না থাকুক, seems to me to display a contempt for the ordinary decencies of the family life that remains one of the worst excess of the French Revolution. এই যে ফরাসি বিপ্লবের বিভিন্ন এক্সেস, মানে ফরাসি বিপ্লব তো অ্যারিস্টোক্রেসিকে অ্যাবলিশ করে দিয়েছিল। তো এর ফলে যেটা হয়েছিল, বহু লোক মানুষকে বিভিন্ন জায়গাতে, আমরা জানি রেইন অফ টেরারের ফলে বহু মানুষকে বিভিন্ন জায়গাতে ডিসকভার করা হয়েছিল মৃতদেহ। এই ফরাসি রেবেলিয়নের উদ্বৃত্ত হচ্ছে তোমার মতো লোকেরা। And I presume you know what the unfortunate movement led to. তুমি জানো ফ্রেঞ্চ রেভলিউশন কি করেছিল? Reign of Terror and the fall of the Napoleon, you know it very well, Mr. Jack Warding. As for the particular locality in which the handbag was found, the cloakroom at a railway station might serve to conceal a social indiscretion. যেখানে পাওয়া গেছিল বোঝাই যাচ্ছে তুমি কতটা সোশ্যাল ইনডিসক্রিশনের পরিবার থেকে উঠে এসছো।
has probably indeed been used for that purpose before now, but it could hardly be regarded as a assured basis for a recognized position in a good society. না recognized position in a good society জন্য তো এই হ্যান্ডব্যাগের মধ্যে রেলওয়ে স্টেশনের ক্লোক রুম যথেষ্ট নয়। I'm sorry, Mr. Jack Warding, you are not allowed to marry my daughter. I and Lord Bracknell would dream of allowing our only daughter, a girl brought up with the utmost care, to marry into a cloakroom and form an alliance with a parcel. Parcel-এর সঙ্গে আমার কোনো বিয়ে দেওয়ার ইচ্ছা নেই আমার মেয়ের। Good morning, Mr. Warding. Thank you. ফলে আশা করছি তোমরা এই নাটকের পরিবেশটা বুঝতে পেরেছো। চলে যাবে ব্যাচারি, লেডি ব্র্যাকনেল চলে যাবে, ব্যাচারি নয়। এরপরে জ্যাক এবং অ্যালগারননের কথা হবে। বললো মানলো না, বলছে না রে মানছে না। এবার এরপরে অ্যালগারনন বলবে জ্যাককে, Miss Cardew was a little too much interested in your poor brother Ernest. Won't she feel his loss a good deal? Algernon কিন্তু দেখছি কার্ডিওর উপর একটু ইন্টারেস্টেড। জ্যাক বলছে মেরে দেবো, মানে এই আর্নেস্টকে মেরেই দেবো, আর তো লাভ নেই, প্রপোজাল রিজেক্টেড, আর কি হবে হ্যাঁ জীবনে। Oh, that is all right. Cecil is not a silly romantic girl. I'm glad to say she has got a capital appetite, goes long walks and pays no attention at all to oral lessons. কিছু পড়াশোনা করে না, আমার মনে হয় না অতটা silly romantic. Algernon বলছে I would rather like to see Cecily. জ্যাক বলছে I will take very good care you never do. না হবে না, হ্যাঁ অনেক হয়েছে। She is excessively pretty and she is only just 18. 18 বছর বয়স, তোমার পাকামো না পড়লেও চলবে, ঠিক আছে। Algernon, have you told Gwendolyn yet that you have an excessively pretty word who is just 18? তুমি কি বলেছো Gwendolyn কি তার 18 বছর বয়স? হ্যাঁ শুনলে কি মনে করবে? Oh, one doesn't blurt these things out to people. এত কথা আমি বলি না, হ্যাঁ। Cecily and Gwendolyn are perfectly certain to be extremely great friends. আমি শিওর তার খুব ভালো বন্ধু হবে, তুমি বিরক্ত করো না। ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে Algernon Moncrief is interested in Cecily Cardew. Gwendolyn আসবে, Ernest, we may never be married. From the expression on Mama's face, I fear we never shall. Few parents nowadays pay any regard to what their children say to them. The old-fashioned respect for the young is fast dying out. উল্টোটা হওয়ার কথা ছিল যে old-fashioned respect for the old people is dying out. এখানে বলছে যে খুবই ভিক্টোরিয়ান এজে খুবই কম প্যারেন্ট রয়েছে আজকালকার যারা ছেলেদের মেয়েদের কথা শোনে। ফলে যে old-fashioned respect of respecting the young, বাচ্চাদেরকে সম্মান করা আস্তে আস্তে মারা যাচ্ছে। But the comedy মানে বুঝতে পারছো প্রত্যেকটা dialogue is full of wit and humor. Wild কিন্তু is absolutely brilliant in creating an atmosphere of wit, levity and humor. ঠিকানা বলবে ম্যানর হাউস, উইলটন, হার্টফোর্ডশায়ার, কোথায় থাকে লিখে নেবে। অন্যদিকে আমাদের অ্যালগারনন অ্যালগি যাতে যেতে পারে। এই বলে মোটামুটি আমাদের অ্যাক্ট 1 এখানে শেষ হচ্ছে। এবার এখান থেকে শুরু হবে সেকেন্ড অ্যাক্ট। বলো কোনো প্রশ্ন আছে এখনো পর্যন্ত? Any questions? নো স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলো। স্যার বলছিলাম যে আগের দিন আমি যেটা বললাম কোয়েশ্চেনটা যেটা করছিলাম, আজকে আমি সেটাই একটু বলছি। কথাটা হচ্ছে যে তিনি যে এইভাবে মানে অস্কার ওয়াইল্ড কিছুক্ষণ আগে আপনি মানে ওনার একটা কোট পড়ে শোনালেন, যেখানে মানে আমার মানে আজকে 21st সেঞ্চুরির মেয়ে হয়ে একটুখানি ডিগ্রেডিং তো লাগবেই, ঠিক আছে। Absolutely, হ্যাঁ absolutely. তারপর থেকে ওনার এরকম একটা মানে এরকম একটা উইমেন ক্যারেক্টার যারা মানে খুবই শ্যালো বলতে গেলে, ঠিক আছে, মানে Right. হ্যাঁ মানে খুবই শ্যালো একটা রিপ্রেজেন্টেশন। তাহলে কি মানে ওনা সিন্স হি ওয়াজ হোমোসেক্সুয়াল, তাহলে ওনার কি কোনো মানে এই মানে ফিমেল জেন্ডারের প্রতি কি কোনো রকম মানে কিছু ছিল, মানে কোনো রকম কি কোনোদিনও কিছু ছিল? Hatred, kind of hatred. ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমি আমার একটা আমি কোনোদিন যদি তোমাদের সঙ্গে সুযোগ হয়, আমি ডেফিনেটলি আই উইল টেক আ ক্লাস অন ফেমিনিজম।
I would love to take two because I generally take a class on feminism in the 6th semester. কিন্তু একটা বেসিক কনসেপ্ট একটু জানা প্রয়োজন। তোমরা তুমি যেটা বললে সেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় মিসোজিনি। মিসোজিনি মিন্স হেট্রেড টুয়ার্ডস উইমেন। ওকে, মিসোজিনি অনেকে মিসোগাইনি বলে। এক্সেলেন্ট। দেখো, what is patriarchy? Patriarchy is a system that always already privileges men. In this system, men hold most or all of the power. আমাদের এই যে সোসাইটি যে প্রত্যেক মুহূর্তে যে কাজটা যে আমি তোমাদেরকে পড়াবো এবং মা আমাকে রান্না করবে, this is itself a patriarchal setup, a very much patriarchal setup. কিন্তু this has been created and constructed by the society from the agricultural revolution. যবে থেকে কৃষি বিপ্লব হয়েছে around 5th century BC, যবে থেকে আগুনের আবিষ্কার হয়েছে তবে থেকেই পেট্রিয়ার্কাল সিস্টেম ক্রিয়েট হয়েছে। আগে ছিল মেট্রিয়ার্কাল সিস্টেম, মাতৃতন্ত্র। কিন্তু যবে থেকে মানুষজনরা মানে যেহেতু পুরুষরা আর মাচ মোর prone to labor, they can do physical labor and hence they go on harvesting. From that time, patriarchy started its journey. Patriarchy is a concept through which the people, our society operates. এই যে প্রত্যেক মুহূর্তে তোমরা বিভিন্ন কথা শোনো যে মর্দ কো দর্দ নেই হোতা। তোমরা শোনো যে এই তুই কি চুড়ি পরে আছিস নাকি, একটা ছেলেকে একটা ছেলে বলছে, as if চুড়ি পরা is a degrading kind of activity. No, it is not, absolutely not. So this kind of conception of patriarchy is very much actually I would say ingrained in the Victorian morality. যে কনসেপশন থেকে কিন্তু অস্কার ওয়াইল্ড যে সময় দাঁড়িয়ে লিখছে। এবার বিষয়টা হচ্ছে there is a clear differentiation of the conception between sex and gender. Sexuality is essentially biological in nature while gender is cultural. It's a cultural and social construction আমরা ক্রিয়েট করেছি। এই কনস্ট্রাকশন এর ফলে আমরা এই জেন্ডার স্টিরিওটাইপ ক্রিয়েট করেছি that females are essentially emotional, females are essentially submissive, females are essentially sympathetic, female can be a good mom and you have motherly quality means as if you are being reared for being mother. এবং মেন মানে লজিক্যাল, রেশনাল, অ্যাগ্রেসিভ, এক্সপ্লয়টেটিভ, স্ট্র্যাটেজিক. That is an absolutely gender role and gender stereotype created in the Victorian society, long before that actually, created in our society, and Oscar Wilde is merely a victim of that patriarchal system. But তুমি যেটা বলছো যে is he a kind of homosexual and hence he is saying this? No, it is not, because if we encounter this movement, LGBT, lesbian, gay, bisexual and transvestite, which is actually a part of the 5th wave or the 4th wave of the feminism. ফেমিনিজমের সঙ্গে কিন্তু LGBT এখন পড়ানো হয়। এই যে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, বিষয়টা হচ্ছে এরা প্রত্যেকেই মার্জিনালাইজড সেক্সুয়ালিটিতে বিলং করে, and they always talked about a kind of resistance against another very important word, heteronormativity. Heteronormativity মানে যারা হেটেরোসেক্সুয়ালিটিকে as the only normal sexual mode বলে মনে করে। আমাদের patriarchy is generally a heteronormative, created an atmosphere of the heteronormative society. তোমাদের মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ারে হয়তো লিটারারি থিওরিতে এগুলো পড়তে হতে পারে, the conception of the heteronormativity. So আসলে কিন্তু যেটা যে প্রশ্নটা তুমি করলে পার্বতী, basically feminism and LGBT, they are actually going hand in hand with one another because they are both marginalized sexuality and they are waging their war against patriarchy and heteronormativity. They are actually both waging war against this kind of chauvinism of the male gender. So it is actually not, rather I would say that Oscar Wilde's conception of that kind of notion
about about the female sex has been originated from the Victorian patriarchy. যে patriarchy essentialism এ বিশ্বাস করে. Essentialism is a concept that states that there are certain innate essential difference between men and women. Men are much more intelligent, men are much more attentive, men are full of ego, while female are not that kind of powerful, essentially motherly nature, etc., etc., etc. That is essentialism. Essentialism is an extension of the idea of the patriarchy, and patriarchy is very much deep rooted with the conception of the misogyny, and Oscar Wilde is merely a victim of that notion. Misogyny is a cultural attitude of hatred for the female simply because they are female. It's a central part of the sexist prejudice and ideology, and as such is an important basis for the oppression of the female. A misogynyr exact opposite হচ্ছে misandry. It means the hatred of which means the hatred of the male sex. Unlike misogyny, which means the hatred of the women, misandry means the hatred of the male sex. নারীরা পুরুষ থেকে ঘৃণা করে তাহলে হবে misandry, আর misogyny hatred of the female sex, an extension of the patriarchy. Wilde is like many other Victorian male writer is a victim of that patriarchy. Am I clear, Parvati? স্যার Yeah, Isha. হ্যাঁ, ও যেটা বললো যে ও মানে ফিমেলদেরকে হেট করে কিনা, ওটা তো মানে এই পুরো যে প্লেটা সেটাতে পুরো মক করা হচ্ছে না সেই সময়কার সোসাইটিটাকে। হ্যাঁ, মানে এবার তাদের এক্স্যাক্টলি, এবার এই জায়গাটাতে আমি একটা কথা মানে দুজনের বক্তব্য কিন্তু খুব ভালো, মানে ঈশা একটু বলে নাও, তারপর আমি বলছি। ঈশা বলে নাও। হ্যাঁ, মানে এটাকে পুরোটাকে মক করা হচ্ছে, মানে কতটা শ্যালো ছিল তাদের সো কল ইন্টেলেকচুয়াল যে লাইফটা ওরা লিড করতো সেটাতে মানে কিচ্ছু ছিল না, জাস্ট সো কল একটা শো আপ টাইপের ছিল। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটাকে মক করেছে আর কি। রাইট, মানে as it is, the format is actually manners comedy. If it is a manners comedy, the format is absolutely mocking and satirizing, and hence the characters have to be very much stereotypical. আমরা জানি যে E.M. Forster has talked about two kind of characters. One is a dynamic character, another is flat character. Dynamic characters constantly changes. For example, James Joyce's Portrait of the Artist as a Young Man, there is a character Stephen Dedalus who is constantly changing himself. In modernism, in modernist text, there are various characters who changes, কিন্তু এখানে যেটা ঈশা বলছে একেবারে রাইটলি, এখানে কিন্তু সোসাইটিকে এখানে একটা মক করা হয়েছে, ফলে এখানে ক্যারেক্টারগুলো ন্যাচারালি শ্যালো। এবার পার্বতী বলতেই পারো যে কেন এত শ্যালো ক্যারেক্টার ডেপিক্ট করবে, শ্যালো ক্যারেক্টার না দিয়েও তো পুরোটা করা যেতে পারতো, কিন্তু দ্যাটস অ্যাকচুয়ালি দ্য। হ্যাঁ ঈশা বলো। হ্যাঁ, ওটা যদি ডিরেক্টলি বলতো তাহলে হয়তো সে সোসাইটিরা তাকে অ্যাট্রাক্ট করতো যে কেন বলা হচ্ছে সেটা, মানে কমেডি যেমন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডটাকে করা হয়েছিল, মানে সেই কুইনকে মক করে মানে একটা কমেডির মাঝখানে আনা হয়েছে। রাইট, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সেম জিনিসটাকে এখানে করা হয়েছে। ট্রু, কিন্তু মানে হ্যাভিং সেড দ্যাট আমি কিন্তু এটা বলবো যে ওয়াইল্ডের মানে ওই তো অ্যাপার্ট ফ্রম দিস টেক্সট he wrote many texts, the De Profundis, he wrote The Picture of the Dorian Gray. There is an absence of the intelligent female characters in this text. এটা সত্যি রয়েছে, ইন্টেলিজেন্ট ফিমেল ক্যারেক্টার নেই সেখানে, এবং বিভিন্ন সময় উইমেনদের বয়স, উইমেনদের ইন্টেলিজেন্সের ধরনটা নিয়ে বিভিন্ন প্রেতি সে মক করেছে। লেডি উইন্ডারমেয়ার ফ্যান বলে একটা টেক্সট আছে, সেখানেও এইভাবেই তিনি লিখেছেন। ফলে আমি ঈশার কথা তো একমত হবো যে ফরম্যাট অফ দ্য কমেডি অফ ম্যানার্স, আমি পার্বতী কথাও একমত হবো ভিক্টোরিয়ান পেট্রিয়ার্কির ভিক্টিম বা ভিক্টোরিয়ান পেট্রিয়ার্কির এক্সটেনশন। ভিক্টিম কথাটা তো ইউজ করা ঠিক হবে না। ভিক্টিম পেট্রিয়ার্কি হতে পারে এমন একটা মানুষ যে সত্যি পেট্রিয়ার্কিয়াল নয়, কিন্তু পেট্রিয়ার্কি তাকে জোর করে সাপ্রেস করছে। সো এই দুটোর কম্বিনেশন আমি বলবো। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। বাহ, খুব ভালো, তোমরা পার্টিসিপেট করছো, ইন্টারঅ্যাক্ট করছো, দ্যাট ইজ ভেরি মাচ এসেনশিয়াল অফ রিডিং লিটারেচার। আমাদের হাতে বলো বাবা। স্যার আপনি যে ওই জেন্ডার বায়াসনেসের কথা বললেন না, এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে মহেশ দত্তানি তারাতে ব্রিলিয়ান্ট আছে। ব্রেভলি ফর দ্য কুইন, ব্রেভলি ফর দ্য কুইন ইজ অলসো ব্রিলিয়ান্ট টেক্সট। হ্যাঁ,
তারা তো দারুণ। দাত্তানির এই যে স্যার আমরা পড়েছিলাম ব্রেভলি ফর দ্য কুইন। ব্রেভলি ফর দ্য কুইন তোমরা পড়েছিলে, মানে কেমন করে, মানে দাত্তানি তো ব্যাঙ্গালোরে ব্রট আপ একজন রাইটার। সো হাউ patriarchy operates in a very modern civilization, in the city of the skyscrapers, in the Silicon Valley. আমরা জেনারেলি ভাবি যে patriarchy অপারেট করে রিক্সাওয়ালার বাড়িতে, আমরা ভাবি in the lower social classes, but it is actually operating in a high society, in a sophisticated advertisement agency owner's house. সেখানে কেমন করে এই patriarchy অপারেট করছে তার যে বিভিন্ন অপারেশন, সেটা কিন্তু ব্রেভলি ফর দ্য কুইন এবং তারাতেও দেখেছি। Dattani in fact actually wrote about the freedom of the homosexuals also in a famous text, Dance Like a Man. Yes, sir. Dance Like a Man. Dattani is absolutely brilliant. Dattani text পড়েছে, Dattani এখনো লেখেন, আমার ব্যক্তিগতভাবে দাত্তানিকে মিট করার সৌভাগ্য হয়েছে সেমিনারে। So Dattani is really really brilliant. স্যার আপনি স্যার আপনি কিম জিয়ং বর্ন 1982 পড়েছেন, যেটা কিনা 2020 তে রিলিজ হয়েছিল? আরেকবার বলো। সিনেমা বলছো? না স্যার, ইটস আ বুক। কিম জিয়ং বর্ন 1982। No, I haven't read it. মানে 2020 তে রিলিজ হয়েছিল, and মানে কি বলবো, মানে ইট ইনস্ট্যান্টলি বিকাম অ্যান ইন্টারন্যাশনাল বেস্টসেলার। আর এটার উপরে আই গেস একটা মানে পুরো ফিল্মও হয়েছে আই গেস। Okay, can you please write the name of the book in the comment box section so that I can see it? Yeah. I will link it out, please. So, আমরা আরে 10 মিনিটের মতো পড়ি নাকি? 10 মিনিট পড়বো আমরা নাকি বলো? নাকি এখানে শেষ করব ক্লাস? না স্যার পড়ান। পড়বো। আচ্ছা বেশ। So সেকেন্ড অ্যাক্ট বিগিনস। আমরা জাস্ট সেকেন্ড অ্যাক্টের একটু সামারিটা দেখে নেব। দাঁড়াও, তার আগে কমেন্ট করেছে কিম জি ইউং born 1982। আমি পড়বো, অবশ্যই আমি পড়বো। বেশ, আমরা পার্বতী কি বলছো বলো? বলছিলাম যে এখানে তো এই টেক্সটে তো এমনি মানে মেল ড্যান্ডি দেখানো হয়েছে, ঠিক আছে? রাইট। এবার মানে আমি জানি না মানে ফেমিনিন জেন্ডার কি হয় ড্যান্ডি, আমি তাও বলছি যে সাপোজ কোনো একজন মানে এমনি কোনো মেয়ে হঠাৎ করে কোনো ধরো তার কোনো রিলেটিভে খুব বড় একটা এস্টেট ধরো ইনহেরিট করে নিল, ঠিক আছে? ধরো তার ইনহেরিট তো করার মানে তখন কোনো মানে লিগ্যাল রাইট অফ ইনহেরিটেন্স মেয়েদের তো ছিল না। এই জন্যই তো প্রাইড এন্ড প্রেজুডিসে বলা হচ্ছে ফার্স্ট লাইনটাই যে ইট ইজ আ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড that a single possession that a single man in possession with a good fortune must be in want of a wife. এবং সেজন্য তো আমরা প্রাইড এন্ড প্রেজুডিসে দেখছি যে 4 জন বেনেট সিস্টারকে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব তাদের মা। Why? Because after the death of Mr. Bennett there will be actually no legal sanction of the property, right to the property of the women. England অনেক পরে এসেছে, আমরা একবার দেখে নেব। right for the property act in England. ইয়েস স্যার, ওদের কোনো কাজিনকে ওই প্রপার্টিটা দিয়ে দিতে হবে বলে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। একদমই তাই, এবং সেই জন্যই তো জেন আয়ারের মতো টেক্সট লেখা হয়েছে। দেখো অনেক পরে, মানে in 1922 the law of the property act enabled the husband and wife to inherit each other's property. তার আগে কিন্তু ছিলই না। এবং ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট বলে একটা 1882 তে আসে, an act of the parliament that significantly altered English law regarding the property rights of married women, which besides other matters allowed married women to own and control property. ম্যারি করার পরে তারপরে আসবে, সেটা আসছে 1882। আর একদম প্রপার মানে ম্যারিড আর আনম্যারিড তার সত্ত্বেও সে তার প্রপার্টি ইনহেরিট করতে পারবে, এটা আসছে 1922-এ। ভারতবর্ষে আসছে 1949-এ, স্বাধীনতার পরে। তাহলে ভাবো যে আমাদের সোসাইটিটা কতটা পিছিয়ে। তোমরা কি জানো কেউ যে ফার্স্ট রাইট ভোটিং রাইট উইমেনদের কত সালে এসছে? এনি আইডিয়া? পৃথিবীর কোন দেশে? শুনলে অবাক হবে, 1908 সালে নিউজিল্যান্ডে। ব্রিটেনে এসছে 1920 দশকে, 15-16। তার আগে দেয়ার ওয়াজ নো রাইট ফর ভোটিং। মানে আমার ঠাকুমা বা দিদিমার কোনো রাইট ছিল না ভোট করার, এরকম আর কি। মানে এতটাই রিগ্রেসিভ ছিল আমাদের সোসাইটি।
রাইট অফ দ্য প্রপার্টি অনেক পরে এই নিয়ে তো বহু টেক্সট লেখা হয়েছে, জেন আয়ার থেকে শুরু করে প্রাইড এন্ড প্রেজুডিস থেকে শুরু করে জর্জ এলিয়টের মিডল মার্চ থেকে শুরু করে মেনি টেক্সট। So that is actually the bone of the contention. In fact, Virginia Woolf wrote a famous text called Room of One's Own. ওখানে উনি বললেন যে একটা মহিলার নিজে, she is actually choosing the profession of writing. একটা মহিলা একটা স্পেসের মধ্যে বসে লিখবে, তার সেই প্রাইভেট স্পেস পর্যন্ত তার ছিল না। She actually belongs to a gentry class, and hence he said that আমরা জানি না যে শেক্সপিয়ারের সময়ে শেক্সপিয়ারের কোনো সিস্টার ছিল কিনা, এবং থাকলে শেক্সপিয়ারের থেকে মাচ মোর ট্যালেন্টেড রাইটার ছিল কিনা আমরা জানি না, বিকজ the voices of the women writers have been silenced historically. ঐতিহাসিকভাবে উইমেন রাইটারদের যে ভয়েস, যে গলার স্বরটাকে চেপে মারা হয়েছে বলে ভার্জিনিয়া উলফ বললেন তার বিখ্যাত এসে রুম অফ ওয়ান্স ওন। এগুলো প্রত্যেকটাই বিখ্যাত ফেমিনিস্ট টেক্সট। এগুলো ফেমিনিজম মুভমেন্ট যখন তোমরা পড়বে, যদি তোমরা কেউ নেট দাও তোমাদেরকে পড়তেই হবে ফেমিনিজম, কারণ লিটারেরি থিওরিতে ফেমিনিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মুভমেন্ট। অবশ্যই তোমরা নিজেদের মতো করে পড়ো। আমাদের এমএতে তো ফেমিনিজম ছিল, তোমাদের সিলেবাস আজকে আমাকে দেখতে হবে পার্ট 2 তে একটু, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে টেক্সটগুলোকে রিলেট করে পড়াও খুব দরকার। হ্যাঁ পার্বতী। হ্যাঁ, কিন্তু স্যার আপনি যেটা বললেন যে ইনহেরিট করতে পারতো না, কিন্তু থমাস হার্ডির যেটা ছিল আপনার ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, সেখানে আবার দেখানো হচ্ছে যে বাথশিবা এভারডিন ও আবার ওর আঙ্কেলের মানে কি বলবো ফার্মটাকে মানে ইনহেরিট করছে। তাহলে মানে কি রকম? আসলে মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, প্রথমত মানে দ্য প্রবলেম ইজ দ্যাট হার্ডি অ্যাকচুয়ালি বিলংস টু দ্য সেম টাইম অফ অস্কার ওয়াইল্ড। হার্ডি আরেকটু পরে, মানে হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড আমার মনে হচ্ছে 1800 কত ফার দেখে নিই একবার, নাকি 1900 ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড হুইচ ইয়ার আমি দেখে নিচ্ছি। আই থিংক স্যার 1874। আমি জানি না কেন এটা করেছে, কারণ এটা হওয়ার কিন্তু কথা নয়। আর একটা বড় কথা আমার যেটা মনে হয়, হার্ডির যেটা মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে হার্ডি ওয়াজ আ মিসোজিনিস্ট। হার্ডি কিন্তু প্রত্যেকটা তার নভেলের মধ্যেই মিসোজিনিস্ট না বলে আমি এটুকু বলবো যে হার্ডি কিন্তু পাওয়ারফুল উইমেন ক্যারেক্টার দেখিয়েছে who is actually destroying many of the male characters. For example, Eustacia Vai. Yes. Return to the native. Return of the native এর যে সেন্ট্রাল প্রোটাগনিস্ট ইউস্টেশিয়া ভাই, সে প্যারিসে যেতে চায়, পাওয়ারফুল উইমেন ক্যারেক্টার যে আরেকটা প্রমিসিং ম্যানকে ডিস্ট্রয় করছে। ফলে মানে অন্যদিকে হার্ডির আবার পয়েন্ট অফ ভিউটা অন্যরকম ছিল, কিন্তু হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ অনুযায়ী কিন্তু মানে রাইট অফ দ্য প্রপার্টি অফ দ্য উইমেন কিন্তু ছিল না। এই ব্যাপারে আমি শিওর, কারণ এটা নিয়ে কিন্তু বহু ধরনের মানে হিস্টোরিক্যাল ডকুমেন্ট পর্যন্ত লেখা হয়েছে। এটা কিন্তু সত্যি ছিল না। এই জন্য সারা মানে বিভিন্ন জায়গাতে উইমেনদের প্রচুর মুভমেন্ট হয়েছে, এবং ফেমিনিজমের যে ফার্স্ট ওয়েভটা এটা নিয়েই, বুঝতে পেরেছো? ফলে হয়তো ইনহেরিট করছে তার আঙ্কেলের প্রপার্টি, ইনহেরিট তো করতেই পারে, কিন্তু সেটা লিগালি কতটা করছে, হয়তো তার ফসলটা নিচ্ছে বা পুরোটা নিচ্ছে, লিগালি কতটা করছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি মাচ ডাউটফুল বলে আমার মনে হয়। বুঝতে পেরেছো পার্বতী? হ্যাঁ স্যার। হার্ডির ফিকশন একটা খুবই পাওয়ারফুল। আমার যে অ্যাকচুয়ালি অরিজিনালি কোশ্চেন। হ্যাঁ বলো পার্বতী। সরি স্যার, আমি ইন্টারাপ্ট করছি বারবার। না 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 না, নট আ প্রবলেম, প্লিজ বল। স্যার বলছিলাম তাহলে মানে ধরে নিন যে কোনো একজনের মানে খুব অনেক বেশি প্রপার্টি, তার কেউ নেই, মানে কোনো নেক্সট জেনারেশন কেউ নেই দেওয়ার মতন, এরকম যদি কোনো ফিমেল যদি হতো, তাহলে ও যদি এইরকম মেল ড্যান্ডিদের মতো যদি অ্যাটিটিউড রাখতো, বা এরকম যদি তার একটা মানে কি বলবো সোশ্যাল লাইফ থাকতো, তাহলে মানে ভিক্টোরিয়ান টাইম অনুযায়ী সেখানে ভিউ পয়েন্ট দিয়ে মানে ওর লাইফে কি রকম হতো, মানে ওকে কে অ্যাকসেপ্ট করতো? মানে আমি সত্যি কথা বলছি, plain and simple, if a woman in the Victorian period in 1880 actually tried to lead a life like a dandy, plain and simple, she would be labeled as a prostitute, as a woman, as a whore, as a woman with a bad character. এই যে নোটগুলো, এগুলো তো খুব সহজে উইমেনদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব, এবং সেইটাই ভিক্টোরিয়ান সোসাইটি চাপিয়ে দিত। ঠিক আছে, হ্যাঁ aristocratic society বিলং করে, she is actually kind of building resistance against the man, এইরকম যদি কোনো ক্যারেক্টার হয় তাদেরকে চিরকাল ভিক্টোরিয়ান সোসাইটি এইভাবেই দেখে এসছে। আমি তোমাদেরকে কয়েকটা ফার্স্ট ওয়েভ ফেমিনিজমের কয়েকটা আমি কোটেশন তোমাদেরকে দেখাতে চাই। এই যে দেখতে এভলিউশনটা দেখতে পাবে ফার্স্ট ওয়েভ ফেমিনিজমে
Carrie Chapman Catt 1859 থেকে 1947 parliaments have stopped laughing at the women's suffrage. Suffrage মানে ভোটাধিকার, SUFFRAG, suffrage means giving the right of the vote, and the politicians have begun to dodge. পার্লামেন্ট এই প্রথমবার, ভাবো এই মহিলার জন্ম 1859, লেখাটা লিখছেন 1890 নাগাদ, 1890, বলছে পার্লামেন্ট সেই প্রথমবার উইমেনদের যে ভোটাধিকার দরকার সে সম্পর্কে হাসা বন্ধ করেছে। তাহলে বুঝতে পারছো 1890 আজ থেকে বেশি বছর আগে নয়, মাত্র 130 বছর আগে ভোটাধিকারই ছিল না। I always feel the movement is a sort of mosaic. Each of us put in one little stone and then you get a great mosaic at the end. আমরা প্রত্যেককে অল্প অল্প করে দেব এবং আস্তে আস্তে আমরা সত্যের দিকে পৌঁছবো। ফলে ভার্জিনিয়া উলফ বলছেন, and a modern woman হিসেবে, a woman I have no country, as a woman I have no country, as a woman I want no country, as a woman my country is my world. কারণ সারা পৃথিবীতে কোনো জায়গাতেই নারীকে নারী হিসেবে দেখা হয়নি। কেনেডি, ফ্লোরেন্স কেনেডি অনেক বেশি র্যাডিক্যাল, পরবর্তীকালে বলছে the very few jobs that actually require a penis or vagina, all other jobs should be open to everybody. একটা ওয়াইড ডিসক্রিমিনেশন, চাকরি সবার জন্য নয়। তারপরে সেই ভয়ঙ্কর মুভমেন্ট শুরু হয় 1940s এ, যেখানে সিমন দি বোভেয়ার বলেন the woman doesn't born as a woman but rather becomes a woman. নারী নারী হিসেবে জন্মায় না, নারী হয়ে ওঠে। women are not inherently passive or peaceful, we are not inherently anything but human. এই যে বলতো না, মানে উইমেন মানে ইনহেরেন্টলি প্যাসিভ, চুপ করে থাকবে, সবকিছু মেনে নেবে, পিসফুল হবে, শান্তিপ্রিয় হবে। না, নারীরা যে শান্তিপ্রিয় হতে পারে মানে নেই, ইনহেরেন্টলি প্যাসিভ বা পিসফুল বলে কিছু হয় না। উই আর নট ইনহেরেন্টলি এনিথিং বাট হিউম্যান। আমরা মানুষ ছাড়া জন্ম থেকে অন্য কিছু নই। রবিন মর্গ্যান 1941 এ জন্ম, এখনো বেঁচে আছেন। তো ফলে এই যে ভয়েস অফ দ্য উইমেন শুরু হচ্ছে অনেক অনেক পরে। এই যে men will often admit other women are oppressed but not you, মানে মেনরা এটা মেনে নেবে অনেক ক্ষেত্রেই যে অন্যান্য উইমেনরা অপ্রেসড, কিন্তু তুমি তো যখন তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবে তুমি যে অপ্রেসড সেটা মেনে নেবে না। ফলে এই যে আইডিয়া, the very idea that women can protest and can create resistance, that women can lead a life of her own, is a very much, I would say, a concept which comes in India after 1990s. In fact এখনো নেই, বিদেশে এই কনসেপ্টটা এসে অনেক পরে, নিয়ার অ্যাবাউট 1940s, যখন আমরা দেখতে পাচ্ছি মেরিলিন মুনরো অভিনয় করছে। যখনই একটা ওম্যান ফাইন্যান্সিয়ালি উঠছে, গ্রেটা গার্বো, মেরিলিন মুনরো যখন একটা ক্লিয়ার লাইফ, মানে তার মতো করে লাইফ লিড করার চেষ্টা করছে, তখনই তাকে লেবেল করা হয়েছে অ্যাজ আ ওম্যান অফ ব্যাড ক্যারেক্টার। ফলে ইটস রিয়েলি ডিফিকাল্ট। সেই সময়ে একটা, যেটা পার্বতী বললো, যে উইমেনদের ক্ষেত্রে যদি ড্যান্ডির মতো লাইফ লিড করতো তাহলে কি হতো, মানে কি হতো, মানে মানে সেটা খুবই ক্লিয়ার যে women would be labeled as a women of loose character. মানে এটা সত্যি, মানে that's the hard truth, that's the effect of the patriarchy. খুবই 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 খারাপ, খুবই নিন্দনীয়। বলো, বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমার সমস্ত মানে যারা আমার মানে উইমেন স্টুডেন্টস, এবং মানে ঘটনাক্রমে বেশিরভাগ ক্ষেত্রেই আমার ক্লাসের মধ্যে উইমেন স্টুডেন্টসই মানে বেশি থাকে, কারণ ইংলিশ তো বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পড়ে। আমি সবাইকে বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অন রেকর্ডই বলছি, the most important thing in a woman's life, I generally feel, I really feel it, that emancipation through financial emancipation, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া, এটা প্রথম লক্ষ্য হওয়া উচিত। যদি না তোমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হও, যতক্ষণ না পর্যন্ত তোমরা চাকরি পাবে, যতক্ষণ না তোমরা ফাইন্যান্সিয়ালি নিজেরা এস্টাবলিশ হবে, you will be controlled by some form of patriarchy or matriarchy. It can be anything. So financial autotelicness, autotelic মানে standing on your own feet, financial autonomy is essential for a woman in the 21st century. It is essential and essential. It can be any kind of job, it can be anything, but you should actually employ yourself and be very much conscious about the patriarchy. মানে patriarchy অপারেশন সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং শুধু তাই নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা খুবই দরকার। আমি সবসময় বলি, এখানেও বললাম। বেশ, আজকে অনেক ভারী ভারী কথা বলে দিয়েছি, এরপরে অ্যাক্ট 2টা শুরু করলে খুব মানে বাজে হবে। তো আজকে এখানে আমি শেষ করছি।
আমি চেষ্টা করছি কালকে কাম ব্যাক করার, এইটা শেষ করব। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 স্পিডে দরকার হলে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমরা শেষ করব। সো আজকের ক্লাস অফিসিয়ালি আমরা শেষ করছি। রেকর্ড অফ করার পরে কথা হতে পারে। দাঁড়াও রেকর্ড অফ করি আমরা।